স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যশিলে, সাথে আছে আমি শামীম জাহেদি। ভবন ও অগ্নি নিরাপত্তা সামগ্রী আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেবে সরকার। এই বিষয়ে আসছে বাজেটেই নির্দেশনা থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। রাজধানীতে ভবন ও অগ্নি নিরাপত্তা সামগ্রীর দুদিনের প্রদর্শনীর উদ্বোধনকালে একথাই বললেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ আমাদের আলোচনার বিষয় তৈরি পোশাক কারখানার ভবন ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএম এর সহসভাপতি রিয়াজ বিন মাহমুদ এবং জেনেসিস টেকনোলজিস লিমিটেডের পরিচালক শরীফুল ইসলাম। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। তাজরিন ও রানা প্লাজা বিপর্যয়ের পর চাপে পড়ে দেশের তৈরি পোশাক শিল্প। পোশাক কারখানাগুলোতে শ্রমিকের নিরাপত্তা নেই এমন অভিযোগে বিব্রত বিদেশি ক্রেতারা। এরই প্রেক্ষিতে বিদেশি ক্রেতাদের সহায়তায় প্রায় ৩,৫০০ পোশাক কারখানা পরিদর্শনের পরিকল্পনা নিয়েছে সরকার। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কারখানার নিরাপত্তা বাড়াতে উদ্যোক্তাদের মধ্যেও বেড়েছে সচেতনতা। তবে ভবন ও অগ্নি নিরাপত্তা সামগ্রী আমদানিতে উচ্চ শুল্কই এক্ষেত্রে প্রধান বাধা। এটা আসলে রিডিউস করলে হবে কি, তাহলে আমাদের কস্টিংটা কমে আসবে। যখন কস্টিং কমে আসবে তখন কিন্তু আমাদের সেলিং ভ্যালু কমে আসবে। সেলিং ভ্যালু কমে আসলে তখন লোকজন ইজিলি পারচেস করতে পারবে ইস্যুগুলো আর কি। ভবন ও অগ্নি নিরাপত্তা সামগ্রী প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তারা তাই এসব পণ্য আমদানিতে শুল্ক মওকুফের দাবি জানান। কারখানার কর্মপরিবেশ উন্নত করতে বিদেশি ক্রেতাদের বলবো আমাদের সময় দিতে, আর সরকারকে বলবো সহায়তা দিতে। পণ্য আমদানিতে শুল্ক মওকুফ এক্ষেত্রে বড় সহায়তা হবে। আসছে বাজেটে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বাণিজ্য মন্ত্রী। পণ্য আমদানিতে শুল্ক মওকুফের বিষয়ে অবশ্যই দায়িত্ব নিয়েই কাজ করব। এ বিষয়ে অর্থমন্ত্রীর সাথে শিগগিরই আলোচনা হবে। আসছে বাজেটেই এর বাস্তবায়ন ঘটবে বলে আশা করি। পরে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। দেশে প্রথমবারের মতো আয়োজিত এই মেলায় অংশ নিচ্ছে 63টি প্রতিষ্ঠান। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব রিয়াজ বিন মাহমুদ এবং জনাব শরীফুল ইসলাম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ। জনাব মাহমুদ, প্রথম প্রশ্ন আপনার কাছেই। গার্মেন্টস ফ্যাক্টরি এখন স্থাপন করার ক্ষেত্রে অগ্নি নিরাপত্তা যে ব্যবস্থা, ফায়ার ইকুইপমেন্টের এর খরচ আসলে এখন কতটা বেড়ে গেছে, বা এর একটা ইনভেস্টমেন্টের কতটা পার্সেন্ট নেয় এই অগ্নি নিরাপত্তা অবস্থায়? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে আমাদের এই রানা প্লাজা এবং আপনার তাজরিনের ঘটনার পর থেকে আমাদের যে কনসার্ন আমাদের সেক্টরকে নিয়ে, এবং সেটা নিয়ে আমাদের ম্যানুফ্যাকচারাররা যেরকম উদ্বিগ্ন, বিদেশি ক্রেতারাও সেভাবে উদ্বিগ্ন। তো সেটাতে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে স্ট্রাকচারাল সেফটি, ফায়ার সেফটি এবং ইলেকট্রিক্যাল সেফটি তিনটা ভাগে যদি আমরা ভাগ করি, তো ফায়ার সেফটিটাই আমি মনে করি যে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত। অবশ্য আর দুটিও ডেফিনেটলি সমানভাবে আপনার প্রাধান্য পাবে অবশ্যই, বাট তারপরে আমরা দেখি যে ফায়ার থেকেই কিন্তু ইনসিডেন্টগুলি খুব বেশি হয় আমাদের। সেই ক্ষেত্রে ফায়ারের যে জিনিসগুলি নতুন ভাবে আমাদেরকে বলা হচ্ছে করতে, বা বিএনবিসিতে কিছু রুল আছে এবং কিছু রুল অ্যাকর্ড অ্যালায়েন্স জুড়ে দিচ্ছে যে ইউরোপিয়ান বা আমেরিকান স্ট্যান্ডার্ডের। ফর এক্সাম্পল, প্রথমেই যেটা বলতে হয় ফায়ার ডোরকে বলা হচ্ছে, এবং সেটা ইউএল সার্টিফাইড হতে হবে, এবং সেটা কতক্ষণ আপনার ফায়ারের প্রুফ নিতে পারে সেটা টেস্টিং করে তারপরে তারা বলার পরে সেই ডোরগুলি লাগাতে হবে। সেগুলি কিন্তু আমাদের দেশে আগে ফায়ার ডোর বা এই ধরনের মেটেরিয়ালস কিন্তু আমাদের দেশের ইন্ডাস্ট্রিতে আগে সেরকম ভাবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়নি। তো কাজে এগুলির উপরে গভর্নমেন্টের কিছু ট্যাক্সেস রয়েই গেছে, কারণ এগুলি ওই রকম ভাবে আমদানির প্রয়োজন হয়নি, এবং রপ্তানি বা আপনার মুখী শিল্প প্রতিষ্ঠান বা কোনো ইন্ডাস্ট্রিতে খুব একটা ওইভাবে ইউজ হয়নি। তার কারণে এখন যে ট্যাক্সেস গুলি আছে সেই ট্যাক্স যদি আমরা যোগ করে এই জিনিসগুলি এনে আপনাকে লাগাতে হয়, তাহলে কিন্তু ওই প্রজেক্টটা আর আপনার ভায়াবল হয় না। এটা আপনার দেখা যাচ্ছে যে আপনার যে খরচ হয়ে যাবে সেই খরচটা আপনার কোনো দিন হয়তো উঠানোটাই হয়তো সম্ভব হবে না। ইনভেস্টমেন্টটা একটা ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে। তো সেই কারণে আমরা বলেছি যে এই ধরনের আরো আনুষঙ্গিক জিনিস আছে, যেমন আরেকটা জিনিসের কথা বলা হচ্ছে যে ফায়ার প্রুফ ব্রিক, আচ্ছা, এটার কথা বলা হয়েছে। এই ধরনের কিছু জিনিস, স্প্রিংকলার সিস্টেম, আপনার ওয়াটার রিজার্ভারের সাথে একটা পাম্পের কথা বলা হচ্ছে, জকি পাম্প, which cost around $40,000 to $50,000 একটা ওয়াটার পাম্প। তো এই ধরনের বেশ কিছু জিনিস আছে যেগুলি ফায়ারের সাথে যুক্ত। সেই জিনিসগুলি আমরা মনে করি, এবং আমরা বাণিজ্য মন্ত্রীর কাছে অনুরোধ করেছি, এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই জিনিসগুলি আসছে বাজেটে এগুলি শুল্কমুক্ত করে দেওয়া হবে। এবং আমি মনে করি যে শুল্কমুক্ত হলে সেগুলি আমাদের ফ্যাক্টরিগুলিতে আমাদের ম্যানুফ্যাকচারাররা
সহজে এটার কিনতে পারবেন এবং এটার দাম, যেটা আমরা ইন্টারভিউতে দেখছিলাম, আমার মনে হয় শরীফ সাহেব বলছিলেন সেটা, যে দামটাও কমে আসবে এবং দামটা কমে আসলে সেটা কিন্তু মানুষের ইউসেজ বাড়বে এবং এবং সেখানে আপনার যে নিরাপত্তার বিষয়টি, সেই সেটা নিশ্চিত করা নিরাপত্তার যাবে। বিষয়টি নিশ্চিত করা যাবে। ধন্যবাদ জনাব ইসলাম। আপনার কাছে প্রশ্ন, আপনারা এই ধরনের ফায়ার ইকুইপমেন্ট আমদানি করছেন এবং বাংলাদেশে বাজারজাত করছেন, ঠিক এই মুহূর্তে আপনার কি মনে হয় যে আমাদের যে গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে তারা কতখানি আগ্রহ সহকারে এগুলো কিনছে এবং এগুলোর খরচ কেমন আসলে? ওকে, বেসিক্যালি আমি যেটা বলবো, আমি লাস্ট ফেয়ার নিয়ে কথা বলি, সেক্ষেত্রে ফেয়ারের একটা ভিশন ছিল সোফার, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে এনভায়রনমেন্টটা ফ্যাক্টরি এবং আমাদের বড় বিল্ডিংগুলোর ক্ষেত্রে সেফটি এবং সিকিউরিটি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। তো এটার জন্য কিন্তু কিছু ইকুইপমেন্টের দরকার পড়ে। ইকুইপমেন্টগুলোর জন্য বেসিক্যালি আমাদের ফায়ার সেফটি ইকুইপমেন্ট আমাদের দরকার পড়বে সেই ক্ষেত্রে আর কি। তো ফায়ার ক্ষেত্রে আসলে যে ট্যাক্সটা আমরা দিয়ে আসতেছিলাম লাস্ট কাপল ট্যাক্সের রেটটা যদি আপনি আমাদেরকে জানাতেন। সো অ্যারাউন্ড আমরা ফায়ার ডিটেকশন, ফায়ার প্রোটেকশন এই পার্টগুলোতে আমরা অ্যারাউন্ড 26% ট্যাক্স দিয়ে আসতেছি। আচ্ছা, আর স্পেশালি ফায়ার ডোরে উইল গিভিং অ্যারাউন্ড 58% ট্যাক্স। ফায়ার ডোর যেটা ফায়ার ডোর 58% ট্যাক্স। সো যদি এই ট্যাক্স পার্টগুলো কমে আসে, লাইক গভর্নমেন্ট যদি এই শুল্ক মুক্তি দিয়ে দেয়, তখন কিন্তু আমাদের যেই পারচেজিং যে প্রাইসটা এটা তো অনেক কমে আসবে। তখন অনায়াসেই যারা গার্মেন্টস ওনাররা আছেন তারা ইজিলি এটা পারচেজ করে আমাদের যে সেফটি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবে। তাহলে আপনি বলছেন যে এটা বিক্রিটা বেড়ে যাবে? ডেফিনেটলি বেড়ে যাবে, কারণ হচ্ছে যখন আমার একটা ফিল্ড আছে, ফিল্ডে হচ্ছে আমার একটা প্রোডাক্ট আনার খরচ কমে আসতেছে এবং বাই দিস টাইম হচ্ছে ওনাররাও জেনে গেছে যে হ্যাঁ এগুলো আমাদের সিস্টেমে লাগবে, তখন কিন্তু এই সেলিং এগুলো কমে আসবে। যদি আমরা এখন ট্যাক্স শুল্কমুক্ত একেবারে শূন্য করে দেই, সরকার হয়তো ইনিশিয়ালি তার কিছু রেভিনিউ হারাচ্ছে, কিন্তু এর বিনিময়ে আসলে লাভটা কতখানি হবে? আসলে কি জাহিদি ভাই, যে আপনার যদি সরকার শুল্ক মুক্ত করে দেন, আমার মনে হয় যে এটা যদি এইভাবে আমরা দেখি যে এটা আমি এটা বলা, আমি জানি না কে কিভাবে নেবেন, তারপরও আমি বলি, যেহেতু আমি আরএমজি সেক্টরকে রিপ্রেজেন্ট করছি, যে আরএমজি সেক্টরের জন্য যেহেতু এখন এটা একটা একেবারে মাস্ট হয়ে গেছে বায়ারদের পক্ষ থেকে, এবং সেটা যদি আমাদেরকে বলে দেওয়া হয় যে এটা সেক্টরের জন্য যারা ফ্যাক্টরিতে এনে ইউজ করবেন, এমন না যে আমার 20টা ডোর লাগছে, আমি 30টা ডোর নিয়ে এসে 10টা ডোর বাইরে বিক্রি করলাম। নো, আচ্ছা, সেই জায়গাটাই আমার এই জায়গাটাকে কন্ট্রোল করতে হবে, যে সেটার প্রয়োজনে সরকার বিজিএমই থেকে আমাদের প্রত্যেকটা ইউনিটের আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেই রিকোয়ারমেন্টটা গভর্নমেন্টকে সাবমিট করতে পারি। বিজিএমএ নিজে থেকে এক ধরনের রেগুলেটর ভূমিকা পালন করতে পারে, অবশ্যই করতে পারে, এবং বিকেএমইও দিতে পারে, এবং তার উপরে বেস করে যদি এটা আনেন, তাহলে আমার মনে হয় যে এটার মিসইউজ হবে না, মিসইউজটা হবে না, এবং 58% ট্যাক্স which is দেখেন আপনি মানে একেবারে অতিরিক্ত। আমি আরেকটা বিষয় আপনাদের স্মরণ করি, এই বিষয়ে যে স্ট্যান্ডার্ডের কথা বলা হচ্ছে, যে এখন এই যে স্ট্যান্ডার্ডের কথা বলছে, এটা কি শুধুমাত্র গার্মেন্টস ফ্যাক্টরির জন্য নাকি বাংলাদেশের সকল শিল্প ইন্ডাস্ট্রির জন্য একই স্ট্যান্ডার্ড? খুব সুন্দর প্রশ্ন আপনার। আসলে আমাদের দেশে শিল্প অনেক ধরনের আছে, আমরা সকলে জানি, দেশি এবং রপ্তানিমুখী সব ধরনের শিল্পই আছে, এবং আমি মনে করি প্রত্যেক শিল্পকেই আপনার মর্যাদা দিতে হবে, এবং প্রত্যেক শ্রমিক যারা কাজ করেন শিল্পে তাদেরকেও মর্যাদা দিতে হবে, এবং সেটা যদি দিতে যাই আমরা যেটা দেখছি যে গার্মেন্টস শিল্পের জন্য স্ট্যান্ডার্ডটা ডিফারেন্ট করা হচ্ছে, এবং সেই স্ট্যান্ডার্ডটা অলমোস্ট ইউরোপিয়ান আর আমেরিকান স্ট্যান্ডার্ডের কাছাকাছি নিয়ে যাওয়া হচ্ছে। অবশ্যই সেটার প্রয়োজন আছে, বাট অ্যাট দ্য সেম টাইম যে অন্যান্য শিল্পগুলি আছে দেশীয় এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড, চা শিল্প বলেন আপনি, ফার্মাসিউটিক্যাল বলেন, পাট বলেন, ট্যানারি বলেন, সেখানেও তো আমার শ্রমিকের নিরাপত্তার প্রয়োজন আছে বলে আমি মনে করি। সেই ক্ষেত্রে একটা দেশে কি দুটো স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু একই সাথে যদি শুল্কমুক্ত সুবিধা শুধুমাত্র গার্মেন্টস ফ্যাক্টরির জন্য হলো, অন্য ফ্যাক্টরির জন্য যদি এই শুল্কমুক্ত সুবিধা না পায়, এক অর্থে সেই সব যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন তারা কিন্তু একটা লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছে না। এটাও না, আমার মনে হয় যে যদি তাদের প্রয়োজন হয়, তাদের শিল্পের জন্যও যদি এই ধরনের ফায়ার ইকুইপমেন্টস, যেটা শরীফ ভাই বলেছেন যে ফায়ার প্রোটেকশন এবং ডিটেকশন যেই ইকুইপমেন্টসগুলি প্রয়োজন, সেগুলি যদি তাদের শিল্পের জন্য প্রয়োজন হয়, আমি মনে করি অবশ্যই সরকারের সেই সুবিধাটা অবশ্যই দেওয়া উচিত, সমস্ত শিল্পকে এই প্রাধান্য দেওয়া উচিত। আপনার অভিজ্ঞতা কি বলছেন? আপনারা কাদের কাছে বেশি বিক্রি করছেন এই ধরনের ইকুইপমেন্টগুলো? শুধু কি গার্মেন্টস ফ্যাক্টরি, না এর বাইরে আর কারা আছে? আমাদের এই ফায়ার সেফটি ইকুইপমেন্টগুলো বেসিক্যালি সেল হয় হচ্ছে কর্পোরেট অফিসগুলোতে, যেখানে হচ্ছে ফরেন পিপলস কমার্শিয়াল বিল্ডিং সেই ক্ষেত্রগুলোতে, এবং স্পেশালি এমবাসি এবং হাই অফিসিয়াল বিল্ডিংগুলোতে আসলে ফায়ার সেফটি সিকিউরিটি ইকুইপমেন্ট লাগানো হয়। আর গার্মেন্টস আরএমজি সেক্টরে আসলে যেটা হয়ে থাকে, যেটা আমি স্পেশালি বলবো, ডেফিনেটলি বলবো যে সেটা হচ্ছে ফায়ার অ্যালার্মটা লাগানো।
কারণ ফায়ার ডিটেকশনটা ইজ মোর ইম্পর্টেন্ট। লাইক আপনি যদি একটু পিং পয়েন্ট একটা অ্যালার্ম ইনিশিয়াল জানতে পারেন, তাহলে আপনার জন্য ফায়ার ফাইটিংটা অনেক ইজি হয়ে যাবে। সো আমি যেটা কোন কোন জায়গাটাতে আগুনটা সমস্যা লেগেছে। আমাকে যদি সময় দেয় একটু প্রিসক্রাইব বলি, বিকজ অফ দেখবেন যে আমাদের ফায়ারের ক্ষেত্রে কিন্তু আমাদের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ফায়ার প্রিকশন আর একটা হচ্ছে ফায়ার প্রোটেকশন। প্রিকশনটা কি আসলে আমরা এই জিনিসটা পরে জানবো। জনাব ইসলাম, আমাদের সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে এসে কথা বলবো। ওকে, সময় হলো একটি বিরতিতে যাওয়ার, ফিরছি শিগগিরই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুসেন। আজ আমরা আলোচনা করছি তৈরি পোশাক কারখানার ভবন ও অগ্নি নিরাপত্তার ব্যবস্থা নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএম এর সহসভাপতি রিয়াজ বিন মাহমুদ এবং জেনেসিস টেকনোলজি লিমিটেডের পরিচালক শরীফুল ইসলাম। জনাব ইসলাম এবং জনাব মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব মাহমুদ, আপনার কাছে প্রশ্ন, এই যে ফায়ার ইকুইপমেন্টস যেটা লাগানো হবে আমাদের বাংলা গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে, এগুলোর পরীক্ষা বা একটা সার্টিফিকেশন কে দেবে, আসলে কার দায়িত্ব পড়বে, কে দেখবে? এগুলির আপনার যে এখন যেটা বলছে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স, যেটা আপনার ইউরোপিয়ান এবং আমেরিকান বায়ারদের দুটো অ্যাসোসিয়েশন, তারা যে জিনিসটা বলছে যে সার্টিফিকেশন তাদের বিভিন্ন যে কোম্পানিকে তারা যাদেরকে আপনার নিয়োগ করেছে, রাইট, তারাই সার্টিফিকেশনগুলি দেবে যে এই আপনার ইকুইপমেন্টগুলি সার্টিফাইড বা ইকুইপমেন্টগুলি ঠিক আছে, বা সার্টেন কোম্পানিকে যদি তারা নমিনেট করে দেয় কোনো সার্টেন প্রোডাক্টের জন্য, তাহলে সেইগুলিকে আপনার সার্টিফাইড হয়ে গেল, এটা তারা বলছেন। তাহলে গভর্নমেন্ট যে পরিদর্শক নিয়োগ করার কথা বলছে, প্রায় 200 জন পরিদর্শক, তাদের কাজ কি হবে? তাদের কাজটা হবে যে এই স্ট্যান্ডার্ডটা সেট হয়ে যাওয়ার পরে বা এখন কি অবস্থায় আছে কারখানাগুলি, দুটোই পর্যবেক্ষণ করার জন্য। যারা সেট করে ফেলতে পারছেন তাদেরটা কি অবস্থায় যাচ্ছে, সেটা কি আপ টু দ্য স্ট্যান্ডার্ড হলো কিনা, আরেকটা হলো যে যেটা হয়নি সেটার কি অবস্থা, সেটা কতটুকু কাজ প্রয়োজন আছে, কি ধরনের কাজ করলে সেটাও আপনার আপ টু দ্য স্ট্যান্ডার্ড হবে, সেইগুলি দেখার জন্য আপনার এই পরিদর্শক নিয়োগ হচ্ছে। কিন্তু এখানে অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের একটা বেসিক কি আমরা দেখতে পাচ্ছি, যেটা আমি না বলে পারছি না, সেটা হচ্ছে যে অ্যাকর্ডের আপনার সমস্ত ইঞ্জিনিয়ার যারা নিয়োগ দিচ্ছেন যে সমস্ত কোম্পানিকে, তারা প্রত্যেকটি ফরেন কোম্পানিকে নিয়োগ দেওয়া হয়েছে। আর অ্যালায়েন্স কিন্তু নিয়োগ দিয়েছে। এই বাড়তি কস্টগুলো আসলে কে বেয়ার করতে হবে? এই বাড়তি কস্টগুলি আসলে বিয়ার করবে, যেটা আমার বলা উচিত কিনা তারপর আমি বলবো, সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন ব্র্যান্ডরা যারা অ্যাকর্ডে সাইন করেছেন 156 জন, তারা কিন্তু অ্যাকর্ডকে পয়সা দেবেন। প্রত্যেককে কিন্তু অ্যাকর্ডকে পয়সা দিচ্ছেন এবং ওই পয়সা থেকে এই ইঞ্জিনিয়ারদের পয়সা, তারপরে আপনার এই ধরনের যে কনসালটেন্ট নিয়োগ হচ্ছে, আপনার চিফ সেফটি ইন্সপেক্টর যে নিয়োগ হয়েছেন মিস্টার ব্র্যাড কানাডিয়ান, এই সমস্ত যে লোকজন নিয়োগ হচ্ছে তাদের বেতন ভাতা সহ ইত্যাদিগুলি কভার হবে। কিন্তু আমরা প্রথমে যেটা জেনেছিলাম যে এই অ্যাকর্ডের একটা ফান্ডিং থেকে ফ্যাক্টরিগুলি কিছুটা বেনিফিট পাবে ফিনান্সিয়ালি আপগ্রেডেশনের জন্য। সেই জিনিসটা কিন্তু আমরা যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে যে একটু দূরে সরে যাচ্ছে সেই জায়গাটা থেকে। তো সেই জায়গাটা আমরা বুঝতে পারছি না। আর যেখানে অ্যালায়েন্স যদি আপনার আমাদের দেশীয় ইঞ্জিনিয়ার দিয়ে করতে পারে এবং তারা যদি আপনার গুণগত মান থেকে এবং তাদের সেই সার্টিফিকেশন থাকে, তাদের সেই করার কারিগরি দক্ষতা থাকে, তাহলে আমার বাইরে যাওয়ার এক্সপার্ট আনার তো কোনো প্রয়োজন নাই। জনাব ইসলাম, আপনার কি মনে হয় আপনাদের যে প্রতিষ্ঠান, আপনাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই জাতীয় প্রতিষ্ঠান এগুলো কি সার্টিফাই করার মতো অবস্থা কি আছে, ক্যাপাবিলিটি আছে আমাদের? আচ্ছা, সার্টিফিকেটটা আমাদের যে ইঞ্জিনিয়াররা আছে আমাদের প্রফেশনে, রাইট, সার্টিফিকেটটা আসলে একটা বডি হওয়া উচিত। মানে আমি আমার কোম্পানিতে সার্টিফিকেট দিব, আরেকটা সাপ্লায়ার আরেকটা কোম্পানি সার্টিফিকেট দিবে, এরকম লাইক বিএসটিআই অথবা আমাদের যে ফায়ার ব্রিগেডে যারা আছে, যারা এক্সপার্ট ফায়ার নিয়ে কাজ করে, আই থিংক দিস ইজ সর্ট অফ বডি যারা হচ্ছে ওই সার্টিফিকেশন কমপ্লাই করে কনফার্ম করবে যে এই ফ্যাক্টরির এই ইকুইপমেন্ট থাকা উচিত এবং যখন এই ইকুইপমেন্ট লাগানো হয়েছে দেন ইট উইল বি ফায়ার ইকুইপ। এই ধরনের একটা বডি আমাদের সেটা ইনিশিয়ালি হয়তো আমরা এই বডির সাথে হয়তো এক্সপার্টরা থাকতে পারে, কিন্তু একটা সময় ডেফিনেটলি এটা লোকাল ইঞ্জিনিয়ারদের দায়িত্ব থাকা উচিত, আদারওয়াইজ তো টেকনোলজি ট্রান্সফার হবে না, বারবার সমস্যা হবে, বারবার বিদেশি থেকে আনতে হবে। সেক্ষেত্রে জনাব রিয়াজ, আমি আপনার বিষয়ে আরেকটা বিষয় দৃষ্টি করি যে সেটা হচ্ছে জিএসপি নিয়ে যদি একটু আলোচনা একটু বাইরে, যেটা বলা হচ্ছে যে এপ্রিল মাসে একটা রিভিউ হবে এবং সেখানে হয়তো আমাদের যে স্থগিতাদেশ রয়েছে সেটা হয়তো উঠে যেতে পারে। আপনি আসলে কতটা আশাবাদী বিষয়?
আমরা আসলে বাঙালিরা আমরা আশা নিয়ে বাঁচতে চাই, আমরা আশাবাদী, আমরা পরিশ্রমী জাতি। আচ্ছা। তো সেখানে সরকার আন্তরিকভাবে কাজ করছেন, আমরাও আমাদের সেক্টরে আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি যে আমাদের যে গাইডলাইনটা দেওয়া হয়েছে, যেই ম্যাপটা দেওয়া হয়েছে, সেগুলিকে আমরা পূরণ করার জন্য সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এই তবে আমার guideline-এর- যেটা মনে হয় যে এপ্রিল মাসে জিএসপি দেওয়াটা, এখানে আপনি যত যাই বলি, আমরা এখানে কিছুটা রাজনৈতিক সিদ্ধান্ত আমার মনে হয় কোনো না কোনো ভাবে সেটা হয়তো জড়িত বাণিজ্য আছে। মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন যদি রাজনীতি এর মধ্যে না আসে তো এটা হয়ে যাবে। উনিও রাজনীতি যদি expect না করছেন। আসে তাহলে চলে আসবে, সেটা আমিও মনে করি, কারণ আমরা আচ্ছা। যেভাবে কাজ করছি আমার মনে হয় যে আমরা আপনার মনে হয় যে কোন জায়গাটা আমার পিছিয়ে রয়েছে? আমরা যদি লেবার স্ট্যান্ডার্ডের কথা বলি, ট্রেড ইউনিয়নের কথা বলি, আমরা যদি কারখানার ভবনের কথা বলি, নিরাপত্তার কথা বলি, কয়েকটা বিষয় বলা হয়েছে, কোন জায়গাটা আসলে পিছিয়ে রয়েছে বলে আপনার আমরা মনে কিন্তু আসলে ভবনের আপনার পরীক্ষা বা আপনার অগ্নি নিরাপত্তা বিষয়ক যে পরীক্ষা, ফ্যাক্টরি ইন্সপেকশনের এই কাজগুলি কিন্তু খুব দ্রুততার সাথে শুরু হয়েছিল, যতটুকু জনবল ছিল এবং বুয়েট তাদের টিম দিয়ে সেভাবেই কাজ করছিলেন। কিন্তু আমরা জানি নভেম্বর ডিসেম্বর মাসে রাজনৈতিক অস্থিরতার কারণে সেই ইন্সপেকশনগুলি অনেকখানি পিছিয়ে গেছে, যার জন্য আমাদেরকে একটু দ্রুত গতিতে কাজ করতে হবে। সেখানে আপনার সরকারের যে ভূমিকাটা রয়েছে যে 200 জন ইন্সপেক্টর নেওয়ার, এই বিষয়টা কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়নি। সেই জিনিসটা শেষ করতে হবে এবং তাদেরকে পর্যাপ্ত ট্রেনিং দিতে হবে। এবং ট্রেড ইউনিয়নের বিষয়টি আমার যেটা মনে হচ্ছে যে গত বছর আমরা দেখেছি 2013 সালে 82টি ট্রেড ইউনিয়ন এবং এবছর ফেব্রুয়ারি পর্যন্ত আরো 25টা, অর্থাৎ 105টার মতন ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন হয়েছে। এবং আমার মনে হয় যে আমরা যদি ট্রেড ইউনিয়নটাকে খুব জোরাজোরি না করে যদি এটা চাই আমরা যে একটা গঠনমূলক ট্রেড ইউনিয়ন হবে, আসলেই কারখানার শ্রমিকের রিপ্রেজেন্টেশন থাকবে ট্রেড ইউনিয়নে, তাহলে কিন্তু আমার মনে হয় যে শ্রমিকদের একটু অ্যাওয়ারনেস দিতে পারলে সেটা করা সম্ভব হবে, যেটা শিল্পের জন্য ভালো হবে। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব ইসলাম, আপনি বলছিলেন যে ফায়ার ইকুইপমেন্টের কথা, বাংলাদেশে ফায়ার ইকুইপমেন্টকে জনপ্রিয় করার ক্ষেত্রে কি কি বাধা রয়েছে? ট্যাক্সের বিষয়ে যদি আমরা বাদ দিই আর কি। ট্যাক্স একটা ইস্যু ছিল, এটা আমি বলছি, এটা বাদে এর বাইরে আর কি সেকেন্ড issue আরেকটা আছে? ইস্যু হচ্ছে লাইক এডুকেশন মিন্স আমাদের যে প্রোডাক্টগুলো আমরা লাগাবো, এটা আসলে লাগানোর মতো ক্যাপাবিলিটিসটা থাকা উচিত প্রত্যেকটা ফান্ডের, লাইক যারা এই এই ইকুইপমেন্ট লাগাবে আর কি। বাট আমি আসলে এর আগে আরেকটা আমি কথা বলা যায় কিনা, ড্রিলটা হয় কিনা, ফায়ার ড্রিল? আমি আসতেছিলাম আর কি ওয়ান বাই ওয়ান, আমাকে কিছু সময় দেন। সেটা হচ্ছে লাইক আমি যেটা বলছিলাম ফায়ার প্রিকশন এবং ফায়ার প্রোটেকশন। হ্যাঁ, Right. সো ফায়ার প্রিকশনের মধ্যে অনেক কিছু পড়ে যায়। যেমন ধরেন আপনি যখন একটা ফ্যাক্টরি ডিজাইন করতেছেন, আপনি প্রপার কেবল লাগাচ্ছেন কিনা, প্রপার পাওয়ার কেবল লাগাচ্ছেন কিনা, আমি প্রপার লোড দিচ্ছি কিনা। আমাদের কিন্তু ফায়ারের ম্যাক্সিমাম হ্যাজার্ডটা আসে ইলেকট্রিক কেবল থেকে এবং বয়লার থেকে। এখন কিন্তু অনেক টেকনোলজি চলে আসছে, যেমন ধরেন থার্মাল ক্যামেরা আছে, আপনি ইজিলি আইডেন্টিফাই ফায়ার হচ্ছে কিনা কেবল মেজার করতে পারতেছেন। আপনার যে বয়লার আছে, বয়লারের মধ্যে কিন্তু আপনি লিনিয়ার হিট রেট কেবল লাগানো যায়, ফলে আপনি কিন্তু প্রপার জিনিসটাকে ম্যানেজ করতে পারতেছেন উইদাউট একটা কোনো প্রবলেম হলে, কোনো একটা স্পেসিফিক পয়েন্টের প্রবলেম হলে আপনি জানতে পারছেন সফটওয়্যার থেকে। লাইক ফায়ার ডিটেকশন সিস্টেম এখন কিন্তু ডুয়েল রে টেকনোলজি চলে আসছে, তারপর হচ্ছে অপটিক্যাল রে টেকনোলজি চলে আসছে, তারপর হচ্ছে ফ্ল্যাট টেকনোলজি চলে আসছে। এগুলো কিন্তু এখন অনেক টেকনোলজি চলে আসছে আমাদের দেশে। এখন আমরা যদি ওই টেকনোলজি অ্যাডপ্ট করতে পারি, তাহলে আমরা কিন্তু নিশ্চয়ই অনেক সম্ভব। ইজিলি ডে ওয়ানেই একদম ফায়ারটাকে। ধন্যবাদ জনাব ইসলাম, আমি আপনাকে ধন্যবাদ। জনাব মাহমুদ, আপনি বলছিলেন গঠনমূলক ট্রেড ইউনিয়ন, এই গঠনমূলকের সংজ্ঞা কি, সংখ্যায় বলবেন? আমাদের হাতে সময় খুবই কম। গঠনমূলক বলতে আমি বুঝাচ্ছি যে প্রকৃত শ্রমিক দ্বারা যে ট্রেড ইউনিয়ন নির্বাচিত হবে, যেখানে বাইরের রাজনৈতিক কোনো আপনার ইনফ্লুয়েন্স থাকবে না, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকবে না, এবং আপনার লোকাল লোকদের কোনো ইনফ্লুয়েন্স থাকবে না। শ্রমিকরা জেনে তাদের রাইটস এবং রেসপন্সিবিলিটি, তাদের দায়িত্ব এবং তাদের অধিকার দুটা জেনে যে ট্রেড ইউনিয়নটা করবে, সেটাই গঠনমূলক ট্রেড ইউনিয়ন বলে আমরা মনে করি। ধন্যবাদ জনাব রিয়াজ বিন মাহমুদ, ধন্যবাদ জনাব শরীফুল ধন্যবাদ, ইসলাম। ধন্যবাদ। এই অনুষ্ঠান আসার জন্য অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পের জন্য আজকে আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আমার সাথেই থাকবেন, দেখা হবে আবার।